আরেকটা শিরোনাম একটু পর্যালোচনা করা দরকার। বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে সরকারের স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে নিম্নকক্ষে পিআর প্রস্তাব করা হয়নি। নিম্নকক্ষে করা হয়নি কারণ সংখ্যানুপাতিকের যে বিন্যাস হবে সংসদে, তাতে মানে একটা দল সরকার গঠন করতে পারবে এমন নিশ্চয়তা নেই। ফলে অনেকগুলো ছোট ছোট দল মিলে একটা সরকার গঠন করতে হবে এবং সেই সরকার একটা ঝুলন্ত পার্লামেন্ট যেটা বলে সেটা হতে পারে। তিনি তার একটা বক্তব্যকে কোট করে আমিও করেছিলাম। তিনি এটা বললেন যে এটা আংশিক। তিনি বলছেন দুই পদ্ধতিতেই সমস্যা আছে। যেমন আসন ভিত্তিক, সেখানে আবার আসন ভিত্তিক যদি পার্লামেন্ট হয় তাহলে যারা পরাজিত হয় তাদের আর কোনো অবস্থানই থাকে না, সরকারে প্রশাসনে কোনো জায়গায় তাদের আর গুরুত্ব দেওয়া হয় না। তো ওটা তো সমস্যা আছে, কিন্তু পিআরে জটিলতা আরো বেশি। এটা অনেক বড় ধরনের রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি যখন নাকি প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠানগুলো যখন নাকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন নাকি স্বাধীন হবে, অন্যান্য সরকারের নির্বাহী বিভাগ যখন স্বাধীনভাবে তার আইন প্রয়োগ করতে পারবে, সেটা সময় একটা পরিস্থিতি তখন হয়তো সম্ভব হতে পারে। কিন্তু এখন কোনোভাবে এটা সম্ভব না এবং এই শুরুতেই এরকম একটা পরিবর্তনের পরে এরকম একটা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। কিন্তু জামাত ইসলাম বরাবর এই পিআর পদ্ধতি, তারা নিম্নকক্ষ চাই উচ্চ কক্ষে। সম্ভবত যে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা একটা মাঝামাঝি পথ নিয়েছে। তারা উচ্চ কক্ষে যেহেতু পিআর পদ্ধতিতে যদি মানে তারা সাজায়, তাহলে সেটার কারণে সরকার পরিবর্তন হবে না। উচ্চ কক্ষের ক্ষমতা নিম্নকক্ষের মতো না, নিম্নকক্ষ খুব পাওয়ারফুল হয়। তাই সেখানে যারা বেশি আসনে আসে তারাই সরকার গঠন করে। কিন্তু উচ্চকক্ষের তাদের একটা এক ধরনের মোরাল মানে চাপ তৈরি করে নিম্নকক্ষের উপর, যে এটা করা উচিত ওটা করা উচিত, এই ধরনের একটা ভারসাম্য তৈরি হয়। এছাড়া নির্বাচনে পরাজিত যে রাজনৈতিক দলগুলো আছে তারাও প্রাপ্ত ভোটের ভিত্তিতে তাদেরও একটা প্রতিনিধিত্ব থাকে, ফলে সবারই একটা পার্লামেন্টকে ঘিরে একটা অংশগ্রহণ নিশ্চিত হয়। তো সেই কথাই সম্ভবত বলছেন কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। বলছেন পিআর এবং সংসদে আসন ভিত্তিক পদ্ধতি, দুই পদ্ধতিরই ভালো মন্দ দিক আছে। এই বিষয়গুলো বিবেচনা করেই নিম্নকক্ষে বর্তমান আসন ভিত্তিক পদ্ধতির সুপারিশ করা হয়েছে। আসন ভিত্তিক আমাদের এটা বলা হচ্ছে, সংবিধানেও তাই আছে, মানে পিআর পদ্ধতির কথা নেই। আর উচ্চকক্ষে পিআর পদ্ধতির সুপারিশ করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আংশিক বক্তব্য চালিয়ে আমার সম্মানহানির চেষ্টা করা হয়েছে। এটা যে যার অবস্থান থেকে সেটা ব্যবহার করা হচ্ছে। এটা ওনার বক্তব্যটা পরিষ্কার যে সব পদ্ধতিতেই তিনি সমস্যা দেখছেন, তবে যেহেতু নিম্নকক্ষে যদি এটা চালু হয় তাহলে সরকার গঠন করা, পরিচালনা করা সংকটের মধ্যে পড়বে। সেই কারণে নিম্নকক্ষ বাদ দিয়ে উচ্চকক্ষে এখন চালুর সুপারিশ করছেন। ঐক্যমত্য কমিশন কেন নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রস্তাব করেনি এই বাস্তবতা তুলে ধরেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলছেন নিম্নকক্ষে পিআর প্রস্তাব না রাখার ক্ষেত্রে সরকারের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নকক্ষে আসন ভিত্তিক পদ্ধতিতে প্রত্যেক ভোটারদের জন্য একজন এমপি থাকছে। ভোটাররা সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, সুখে দুঃখে তাকে পাওয়া যাবে। এদিকে নিম্নকক্ষে না চাইলেও সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই ঐক্যমত্য কমিশন। এক্ষেত্রে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের 100 সদস্যের আসন বন্টনের প্রস্তাব করা হয়েছে। বদিউল আলম মজুমদার বলছেন উচ্চকক্ষে পিআর পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। নিম্নকক্ষে পিআর হলে ভোটের ব্যবধান কম হলেও তা অস্বাভাবিক ফলাফল সৃষ্টি হতে পারে। তাছাড়া জনগণের মতামতের সঠিক প্রতিফলন হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। যেটা বলছে যে আমি যে অঞ্চলে ভোট দেব বেশি, সে দাঁড়িপাল্লায়, কিন্তু দেখা যাবে সেখানে চলে আসলো ধানের শীষের প্রতিনিধি। এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আসবে এবং এটা জটিল পদ্ধতি বাংলাদেশে মানুষ এখনো অভ্যস্ত না, যেমন অভ্যস্ত ছিল না তারা ইভিএম এ ভোট দেওয়ার ক্ষেত্রে। সুতরাং বদিউল আলম মজুমদার যেটি বলেছেন এবং ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব আছে, হয়তো বিএনপি সেটাও বিবেচনা করতে পারে, উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে আসন ভিত্তিক। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এটা নিয়ে তো একটা টানাপোড়েন আছে, নিশ্চয়ই এই টানাপোড়েনের একটা অবসান হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।